এই তাসনিম যারা একটা মেয়ে, সে মনে করো যে লন্ডনে তার মনে করো যে সিকিউর লাইফ, একটা সিকিউর লাইফ লন্ডনে ছিল, মানে যাই হোক ওইদিকে ইংল্যান্ডে, তার মানে সিকিউর মানে সিকিউর লাইফ, একটা ভালো একটা আবির্ভূত লাইফ, সে সেই জায়গায় লাইফটা ছেড়ে আসে এখানে মনে করো যে সে বৃষ্টিতে ভিজতেছে, পানি মানে হাঁটু পানিতে নামতেছে, এত কিছু নামার পরেও সে চাইছিল একটা চেঞ্জ। তো এই চেঞ্জটা সে যেটা ধারণ মন থেকে চাইছিল, তো এই নেতারা আলটিমেটলি এখানে থাকবে না, কারণ জামাতের সাথে তাদের সাথে যে ইডিওলজির যে ব্যাপারটা সেটা তো যায় না। তো এদেরকে এই জায়গায় ধরে রাখতে গেলে এদের প্রথম থেকে যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা এনসিপি যেটা করছে ওই জায়গা থেকে চেঞ্জ করে সিচুয়েশনটা তৈরি করা লাগতো, সিচুয়েশনটা তৈরি করা তাদের টিকে থাকার মতো অবস্থায়, মানে সেই রকম একটা সিচুয়েশন থাকা লাগতো এনসিপি। সেই সিচুয়েশনটা ওরা প্রথমে রাজনৈতিক ভুল করছে। তো এই জায়গায় এসে যারা অরিজিনালি দেশপ্রেমিক তারা ছুটে যাচ্ছে এনসিপি থেকে, হ্যাঁ ওই জামাতের সাথে জোটটা তারা মানতে পারছে না, তারা অরিজিনালি তারা ছুটে যাচ্ছে। মানে মানতে না পারার এক্সাক্ট কারণ কি আসলে? এক্সাক্ট কারণটা তো তুমি মানে আপনার কথা থ্রুতে যদি আমি ধরি, তাহলে মানে কিছু কিছু মানুষ, মানে কিছু কিছু সাধারণ মানুষ তারা মনে করতেছে যে, বা কিছু কিছু ধরেন যে যারা নেতৃত্বস্থানীয় লোক তারা মানে এনসিপি থেকে বের হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে জামাত তো আসলে যুদ্ধ অপরাধে, মানে আমরা যাই বলি না কেন, এখন যারা জামাত করে এইখানে কেউ যুদ্ধের সময় ছিল না, তারা মানে ওই রকম যুদ্ধ অপরাধী বা যেটাকে আমরা বলি আর কি। কিন্তু আসলে দলটা তো যে তারা যে আদর্শ ধারণ করে, মানে জামাত নামের যে দলটা, তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল। এই জায়গায় তো তারা নতুন প্রজন্ম সে মানতে পারছে। তার মানে দেখো, নতুন প্রজন্ম আলটিমেটলি মুক্তিযুদ্ধটাকে মাইনাস করতে চায়নি, কিন্তু এনসিপি প্রথম দিক থেকে তাদের রাজনৈতিক ভুলটা তুমি মিলাই নিতে পারলে, 24টাকে বেশি গুরুত্ব দিয়ে মুক্তিযুদ্ধটাকে আমি তোমাকে এর মাইনাস করাটা আসলে আদৌ ঠিক না। আমি অনেক সময় বলছি, কিন্তু আসলে এইটা তোমাকে আমি আজ থেকে কতদিন আগে বলছিলাম এনসিপি এই জায়গাটাতে ভুল করতেছে, এনসিপি এই জায়গাতে ভুল করতেছে, খেসারত দিতে হবে। এই খেসারতটা এখন দিতে হচ্ছে এদের, আসলে এই খেসারতটা এদের এখন দিতে হচ্ছে। মানে একবারে মুক্তিযুদ্ধ বলো, এই জায়গায় এসে বাংলাদেশের যারা নেতা ছিল, যাদের ঐতিহাসিকভাবে আমরা জানছি, সে তার সময় খারাপ করতে পারে অমুক তমুক, কিন্তু বাংলাদেশের সেন্টিমেন্টাল সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট ধরে এই জায়গাটা মুক্তিযুদ্ধকে আমরা কোনোভাবে অ্যাভয়েড করা নাই। আর জামাতের বেশ কিছু মানে এমনিতেও তাদের মুক্তিযুদ্ধের বাইরেও তাদের বিভিন্ন আছে, তারা আসলে গুপ্তচরের রাজনীতিতে বিশ্বাসী, গুপ্ত রাজনীতি আসলে বাংলাদেশের সাথে সেটা যায় না, বাংলাদেশের কালচারের তরুণ প্রজন্মের সাথে এটা একবারই যায় না। তুমি অলরেডি হাদি কেসে দেখছো যে হাদি মনে করো যা করবে স্ট্রেট ফরওয়ার্ড মানুষের সাথে, কোনো গুপ্ত বিষয় নেই। সে মারা গেছে কিন্তু রিকশাতে, ভাই রিকশাতে, হ্যাঁ। তো এখন এই জায়গাটাতে এসে এখন এনসিপির এই জোটটা করা ছাড়া কোনো বুদ্ধি নেই। মানে তারা অস্তিত্ব সংকটে এতটাই পড়বে জামাতের সাথে জোট না করলে, তারা আসলে মোটামুটি হবে তাদেরকে শেল্টার দিবে কে? তৃণমূল পর্যায়ে তো তাদের মানে মানুষগুলো যে সাধারণ পাবলিকের অলরেডি তারা মানে সাধারণ পাবলিক তাদেরকে ওইভাবে আর দেখে না, তাদেরকে সাপোর্ট দেবে কে? তাদেরকে রাখবে কিভাবে? এই জন্য তারা শিকড়টাকে ধরে রাখার মানে আটকে থাকার জন্য হলেও জামাতের সাথে থাকতে যাচ্ছে। মানে আপনার কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে নানা প্রশ্ন থাকতেই পারে এবং এটা সত্য, হ্যাঁ থাকতেই মানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে প্রশ্নগুলো মানুষ বলাবলি করে। মানে এখন কথা হচ্ছে যে যদি আমি ভারতের কথা বলি, ভারতকে কি আমরা কি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো ভাই? না, ভারতকে অ্যাভয়েড করে বাংলাদেশ কল্পনা করা যায়? যায় না, কিভাবে তো ডেভেলপ করা যাবে না, ডেভেলপ করা যাবে না। তাদের আধিপত্যবাদ আমরা প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করে ডেভেলপ করা যায় না। একটু রাখতে হবে, মানে যেটুকুন ভালোবাসা যেটুকুন দিয়ে সিস্টেমেটিক্যালি চলা যায় এটুকুন করতে হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদও তো আলটিমেটলি দিন শেষে বাংলাদেশের জন্য একটা হয়ে গেছিল, তাই না? অনেক বেশি হয়ে গেছিল। তো এই জায়গার থেকে তো তাদের মানে যেটুকুন করা যায় সেটুকুন করে তাদেরকে রাখা উচিত ছিল। তো এই জায়গায় আরও আমার কাছে কিছু কারণ মনে হয়। এখানে এনসিপির আরেকটা ভুল হচ্ছে, এনসিপির যে প্রথম দিকে যারা এনসিপিকে মানে প্রথম দিক থেকে শুরু করে এনসিপির কর্তৃত্বটা যাদের কাছে ছিল, এটা পুরোটাই বামদের কাছে ছিল। এখন বাম মানে আপনি ফরাদ মাজার কথা বলেন? আমি ফরাদ মাজারের কথা বলছি। আসলে কি ফরাদ মাজার এনসিপিকে পুরো এখন এখানে আমার প্রশ্ন, যদি বাম হয় তাহলে বামরা তো জামাতের সাথে জোট, এখন এই জায়গায় তো ফরাদ মাজাররা তো চাবে না জামাতের সাথে জোট করতে, তাদের তো খারাপ লাগতেছে। তার মানে তাসনিম যারা ওই গ্রুপেই পড়ে। হ্যাঁ, সে পশ্চিমা বিশ্বে মানুষ হয়েছে না, সে পশ্চিমা বিশ্বে তো হয়েছে, সে তো ওই কালচার, ওইটা যদি তো মানে মাঝখানে কিছু পন্থা থাকে না, মনে করো তাসনিম যারা বাম আল্লাহকে বিশ্বাস করে, বাম টাম ওই রকম কিছু না, কিন্তু সভ্যতাটা কিন্তু ওই রকম। হ্যাঁ, সভ্যতাটা ঠিক আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, কিন্তু আমাদের তো ডেভেলপ করতে হবে। কিন্তু আমরা মানুষের জন্য কাজ করব। এনসিপি কে তুমি তাসনিম যারাকে যে বাম বলতেছি, এটা আমি বলতেছি না,
মাঝামাঝি কিছু পন্থা থাকে না, এইটা সে হইতে পারে। না আমার এখন মতো আর কি। হ্যাঁ তোমার মতো, হ্যাঁ তোমার মতো না, বাম না মানে আস্তিক ঠিক আছো, হ্যাঁ। বাম না, কিন্তু বামরা তো ভালো কথা বলে, বামরা তো ভালো কথা বলে, অনেক সময় তারা ভালো কথা বলে, তারা শুধু এই মানে রিলিজিয়ন পার্সপেক্টিভটা আসলে তাদের কথাটা উল্টে যায়, মানে তারা এটাকে বিশ্বাস করে, কিন্তু তারা যে কথাগুলো বলে এটা ভালো কথা বলে। আল্লাহ নিজেও কোরআনে বলছে কোনো একটা সূরায় যে কবিদের বিষয়ে, যে মানে আমি যদি তোমাকে আমি বাংলায় বলি, আমি তো অত বেশি আরবি জানি না, তুমি কি তাদেরকে দেখো না কবিদেরকে যারা উপত্যকার মতো উদ্বাস্তু নেয় ঘুরে বেড়ায়, তারা অনেক ভালো কথা বলে কিন্তু বাস্তবত তারাও সেটা করে না। সম্ভবত কোনো একটা সূরা বাকারা কি সূরা কোনো একটা সূরার মধ্যে আছে, মানে তুমি এটা সার্চ দিলেই পাবা, কবিদের নিয়ে এরকম একটা কথা বলছে। তো কবিরা মূলত বাম, অনেক কবি বাম, অনেক কবি আছে মুসলিম, কিন্তু এরা উদ্বাস্তু নেয় ঘুরে বেড়ায়, এরা অনেক ভালো কথা বলে কিন্তু নিজেও সেটা করে না। তো এইরকম এরা ইসলামে তারা যেটা বলে সেটা ধারণ করে না, ধারণ করে না, হ্যাঁ ধারণ করে না, এই একটা বিষয় থাকে, ঠিক আছে। তো এই জায়গা থেকে তাদের এইটা মানে বামরাও এখন মানতে পারবে না জামাতের সাথে জোট, বামরা অবশ্যই মানতেছে না। ফাইনালি কি আসলে জোট হবে জামাত এনসিপি? এনসিপি যদি জামাতের সাথে জোট না করে, হ্যাঁ, তাহলে হারায় যাবে আর কি। হারায় যাওয়া বলতে তাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এখন এই চ্যালেঞ্জের মোকাবেলার জায়গাটাতে অনেক বড় বড় লিডার আছে যারা এটা চাচ্ছে না, তারা ওইভাবে তাসনিম যারা বা হাদিরা যেভাবে বা তুমি যেভাবে বাংলাদেশকে ধারণ করো, বাংলাদেশকে ধারণ, তারা ওইভাবে করে না, মুখে বলছে অনেক কিছু, কিন্তু তারা আলটিমেটলি এই রিস্কটা নিতে যাচ্ছে না। আবার এখানে এখন আমি একটা যদি প্রশ্ন করি, এখন এবার এখানে আবার আরেকটা বিষয় হতে পারে, সেই বিষয়টা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের কোনো চাপও থাকতে পারে জামাতের সাথে। পশ্চিমা বিশ্বের চাপ আছে, এটা আপনি মানেন না মানেন, মানতেই হবে। পশ্চিমা বিশ্বের চাপ থাকতে পারে, চাপ আছে, পশ্চিমা বিশ্বের চাপের, যেহেতু পাকিস্তানের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক, সেই জায়গা থেকে মানে কোনোভাবে এটার সাথে মনে করো যে কল আসছে, সেই জায়গা থেকে তুমি মনে করো যে তারা এখানে যদি ওই জায়গার থেকে একটা সে থাকে, তুমি অলরেডি দেখছো যে 1 বছর আগে নাহিদ কিন্তু মোটামুটিভাবে 100 তালিকায় 100 জন ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন, তার একটা রিপোর্ট আসছিল। তো এমনি কিন্তু এটা আসে নাই। তো এই জায়গা থেকে কিছু চাপ থাকতে পারে, যেটা আমরা আসলে জানি না, যে বিষয়ে জানি না সেই বিষয়ে আসলে আমরা বলা যাবে না। তবে আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন হবে, আমি ধরে নিলাম 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এবং আমি মনে করি বিএনপি ক্ষমতায় যাবে। তারপরে বাংলাদেশে কি হবে যদি বিএনপি ক্ষমতায় যায়? এখন বিএনপির কি এজেন্ডা আসলে জামাত দমনের, যেমন আওয়ামী লীগ যেটা করছে আর কি, আওয়ামী লীগের কিন্তু মূল এজেন্ডা ছিল বিরোধী নিধন করা, সেটা কিন্তু ধরেন যে বিএনপিও তার মধ্যে ছিল, মানে আওয়ামী লীগ বাংলাদেশে আরো বেশ কিছুদিন রাজনীতি করতে পারতো ভাই, ঠিক আছে, বাংলাদেশে বেশ কিছুদিন রাজনীতি করতে পারতো, এটা পারে নাই। ধরেন যে একটা দলকেও তো তুমি একটা জিনিস ছাড় দেওয়া উচিত। এখানে একটা জিনিস, তোমার কথা আমি বুঝতে পারছি, তুমি এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে দেখো, মানে আওয়ামী লীগ কিন্তু মানে এমন কিছু বলে নাই যে ছাত্র দল ধরে জবাই করো, শিবির ধরো জবাই করো, শিবির ধরো জবাই করো, মানে আলটিমেটলি আওয়ামী লীগের ছায়াতলে ছাত্র দলরা ছিল, বা মানে ইয়েরা ছিল, ছিল মানে বিএনপি ছিল। বিএনপির আহামরি অত বেশি সমস্যা নেই, বিএনপি খালি মাথাটা গজাইতে দেয় নাই, কিন্তু শিবির জামাত শুনলে কিন্তু ঝামেলাটা, মানে মেইন এজেন্ডাই ছিল জামাত নিধন। তাই আলটিমেটলি আওয়ামী লীগ আর বিএনপিকে তো আমি এক ধারায় দেখি, তো সেই জায়গায় মোটামুটি ভাবে ওইভাবে একভাবে না হলেও মোটামুটি ভাবে ওই রকম ইয়ে দেখি। তারেক রহমানকে কেন জানি আমার, তারেক রহমান সে তো ধরেন যে 16 বছর ধরে একটা সভ্য রাষ্ট্রে ছিল, তার ভেতরের কিছু তো আমার মনে হয় যে, আমি তোমাকে এখানে একটা বিষয় বলি, এখানে বাংলাদেশের এখন যে পার্সপেক্টিভ তৈরি হয়েছে, এই পার্সপেক্টিভে মানে জামাতকে অত সহজে নিধন করা, মানে আওয়ামী লীগের মতো করে বিএনপি করতে পারবে না, এখন আর কিন্তু এই যে নোংরা পলিটিক্সটা থাকবে, এখন এই নোংরা পলিটিক্সের কিছু বিষয় আছে, এই নোংরা পলিটিক্সটা বাংলাদেশ থেকে এখন এত সহজে যাবে না। অমুককে মিথ্যা মামলায় ফাঁসায় দেওয়া, অমুক করে ফাঁসায় দেওয়া, অমুককে এইটা একটা ক্ষমতাশীল রাষ্ট্র, একটা ক্ষমতাশীল দল, ক্ষমতাসীন যে সে যদি চায় যে আমাকে একটা মানে উদয় একটা নারী কেলেঙ্কারিতে ফাঁসা দিতে, এটা সময় লাগবে না। তো এরা কি করবে, এই যে জামাতকে কীভাবে, এরা যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাতকে কীভাবে ডোমিনেট করে রাখা যায়, মানুষের সামনে খারাপ করে রাখা যায়, এই প্রচারণার জন্য যত ধরনের মানে এজেন্ট দরকার, এই সবগুলো বাস্তবায়ন চলবে। এখন এই জায়গায় এই জায়গায় যদি এনসিপি যদি স্বতন্ত্র নির্বাচন করতো আর গণমানুষের সে একটা সে থাকতো, এখনো যদি পাইতো,
একটু সমর্থন যদি পেত এবং স্বতন্ত্রভাবে যদি থাকতো, এই জায়গায় কিছুটা গণতন্ত্র ফিরে আসতো বাংলাদেশে, ফিরে আসতো এবং সেটা ধরেন যে এনসিপি পরবর্তীতে হয়তো বা বিরোধী দল কোনো এক এবং সময় তারা ক্ষমতায় খুব যাওয়ার ভালোভাবে তারা এই কাজটা করতো, কারণ তারা যদি প্রত্যেকে যদি সলিড থাকতো বা আছে বা থাকতো তাদের এবং জায়গায়, হ্যাঁ। সাধারণ মানুষের একটা সে থাকতো, যদি তারা রাজনীতি যদি তারা ক্ষমতায় নাও বসতে পারতো, বাংলাদেশের গণতন্ত্রটা খুব সুন্দরভাবে ফিরে আসতে পারতো এবং সেটা খুব মানে উন্নত দেশের মতো, মোটামুটি একটা উন্নত দেশের মতো। এই জায়গায় এনসিপির একটা মানে জামাতের সাথে এনসিপির জোটটা আমি মনে করি এটা হচ্ছে যে এনসিপির জাতির সাথে একটা মানে এক ধরনের প্রতারণা করলো এবং নিজেদের সাথে তারা এটা করলো এবং এটা দেশপ্রেমিকরা এটা কখনোই মানতে পারবে না। এক বাক্যে উত্তর দেন, জামাত যদি ক্ষমতায় আসে কোনোভাবেই বাংলাদেশে কি গণতন্ত্র থাকবে? আপনার পার্সপেক্টিভে কোন? জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের গণতন্ত্র আলটিমেটলি, আপনি একটু আগে বলছেন আমাকে, জামাত আসলে একটু আগে বলছেন যে যদি জামাত আসে সাধারণ মানুষ চাকরি পাবে না, একটু আগে বলছেন কিন্তু আপনি এবং আমি তোমাকে সেটা বলবো। উদাহরণ হিসেবে সেট করছেন যে কি বলে ইসলামী ব্যাংক যে আছে, ইসলামী ব্যাংকের যে নিয়োগ পরীক্ষাটা হইলো, সেই নিয়োগ পরীক্ষায় 50 মার্ক কোশ্চিন হয়েছিল কোরআন হাদিস থেকে। এটাকে আমি একজন মুসলমান হিসেবে এটা তো আমি করতে পারি না, কিন্তু একটা হিন্দু মানুষও কিন্তু সেইখানে পরীক্ষা দেবে। এখন ওটা প্রাইভেট অর্গানাইজেশন, তো তারপর প্রাইভেট অর্গানাইজেশন যতই প্রাইভেট অর্গানাইজেশন তারপর কিন্তু তারা তো ওপেন সার্কুলেটটা তো ওপেন হইছে। মানে এটা তোমাকে বলি, এটা তাদের রাইটস আছে, কিন্তু তাদের এটা দিয়ে তাদের আবার ইটা প্রকাশ পায়, তাদের টেন্ডেন্সিটা প্রকাশ পায়। মানে এটা তাদের রাইটস আছে, এটা তাদের এইভাবে যদি 100 মার্কে যদি ইসলাম দিয়ে কোশ্চেন নেয় কোরআন হাদিস দিয়ে, তাও কোনো সমস্যা নেই, কিন্তু এটা তাদের রাইটস আছে, কিন্তু এটা দিয়ে তাদের মনোভাবটা প্রকাশ পায়। সার্কুলেটটা তো ওইভাবে দেয়া যাইতো না তখন, যে এই সার্কুলারে এরা আবেদন করতে পারবে না, মানে রেস্ট্রিকশন দিয়ে দিত। কিন্তু এখন সার্কুলার আপনি উন্মুক্ত সার্কুলার বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। আচ্ছা, থ্যাংক ইউ।